قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك আসসালামু আলাইকুম বাচ্চারা, আজকে আমরা শুরু করব হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টা। ঠিক আছে, তো এই অধ্যায়টা অনেক সহজ। এখানে তুমি দুই ধরনের মানে দুইটা টাইপের শুধু ম্যাথ পাবা, আর ম্যাথগুলো অনেক ইজি। হ্যাঁ, তো আমি ম্যাথের সাথে সাথে টুকটাক কিছু রিটেন প্রশ্ন, ছোটো ছোটো সংজ্ঞাগুলো একটু আলোচনা করব, আর মেনলি তোমার বেসিকটা বুঝিয়ে দিব, তোমরা প্র্যাকটিস করে আসবে। ঠিক আছে, তো সব তোমার হচ্ছে গিয়ে ছোট প্রশ্ন বা সব সংজ্ঞা সব বিষয়ে আলোচনা করবো না, যা যা ধরো পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট শুধু ওই টপিকগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তো যেহেতু আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা অধ্যায়টা, এটাতে প্রসঙ্গ কাঠামো একটা ব্যাপার স্যাপার আছে, তো আমরা প্রথমেই প্রসঙ্গ কাঠামো নিয়ে একটু আলোচনা করি। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি বাচ্চারা? প্রসঙ্গ কাঠামো হচ্ছে তুমি একটা বস্তু গতিশীল নাকি স্থির সেটা বিবেচনা করার জন্য তোমাকে একটা কাঠামো ধরতে হবে না? কেন কাঠামো ধরতে হবে? মানে তোমাকে একজনের সাপেক্ষে তো একটা বস্তু বা একটা কিছু সাপেক্ষে তো বিবেচনা করতে হবে যে বস্তুটা গতিশীল নাকি স্থির। যেমন ধরো তুমি একটা ট্রেন দিয়ে যাচ্ছ, ঠিক আছে, তুমি একটা ট্রেন দিয়ে যাচ্ছ, এখন এদিক দিয়ে ধরো আরেকজনে আরেকটা ট্রেন দিয়ে সমান বেগে তোমার সাথে যাচ্ছে, তাহলে তুমি কিন্তু ওরে কি দেখতে পাবা? স্থির, কারণ তোমার সাপেক্ষে ও কিনা গতিশীল না। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, আবার আবার খেয়াল করো, আমি যদি এখানে ধরো আচ্ছা ওইটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করি। তো এটা তো বুঝছো যে কাঠামো হচ্ছে কি, তুমি যার সাপেক্ষে একটা বস্তু বা একটা কিছু সাপেক্ষে আরেকটা বস্তু গতিশীল না স্থির সেটা বিবেচনা করা হয়, সেই বস্তুটাকে বলা হয় কি? প্রসঙ্গ কাঠামো। তো আমরা বলতে পারি যে কোনো বস্তুর গতি বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থান বলতে ধরো যে পৃথিবী কিন্তু একটা ত্রিমাত্রিক স্থান, ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা যায় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। যার সাপেক্ষে কি করা যায়? বস্তুটির গতি বর্ণনা করা যায় তাকে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো বলা হয়। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, তো প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে কি, পরস্পরের সাপেক্ষে জড় প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল থাকে এবং নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। যাদের ক্ষেত্রে যে সকল প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল থাকে এবং যাদের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় তাদেরকে বলা হয় কি? জড় প্রসঙ্গ কাঠামো। আর যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পর সাপেক্ষে সমবেগে গতিশীল থাকে না এবং যাদের ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলা প্রযোজ্য নয় তাদেরকে বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তথ্য। মূলত এখান থেকে আমাদের একটা ম্যাথ আসার সম্ভাবনা বা একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব খুব বেশি, বুঝছো? একটা কোয়েশ্চেন এখান থেকে আসবেই, এখান থেকে একটা সিকিউ পাবা এই অধ্যায় থেকে। তার মধ্যে এই যে আপেক্ষিকতার তথ্য থেকে তুমি একটা কোয়েশ্চেন পাবা। ওকে, তো আমরা আপেক্ষিকতা দুইটা তথ্য পাই, একটা হচ্ছে বিশেষ তথ্য আর একটা হচ্ছে সাধারণ তথ্য। বিশেষ তথ্যটা হয় হচ্ছে 1905 সালে আর সাধারণ তথ্য 1911 সালে। তো বিশেষ তথ্যটা হচ্ছে বাচ্চারা জড় ও অজড় উভয় কাঠামোতে কাজ করে, আর সাধারণ তথ্যটা শুধুমাত্র জড় কাঠামোতে কাজ করে। ওকে, এখন আসলে আমরা আমাদের মূল টপিকটাতে আসি, সেটা হচ্ছে আপেক্ষিকতার তথ্য। ঠিক আছে, আপেক্ষিকতার তথ্য অনুসারে আমরা তোমার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, সময় এবং ভরের ক্ষেত্রে তিনটা সূত্র পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, তো গতিশীল দৈর্ঘ্য, গতিশীল সময় এবং গতিশীল ভরের ক্ষেত্রে তিনটা সূত্র আমরা পেয়ে থাকি। তো এই সূত্রগুলোর জন্য আমি তোমাদেরকে আরেকটা পেজ নিয়ে একটু একটা বিষয় একটু দেখানো লাগবে। একটা নিউ পেজ নেওয়া যাক। হ্যাঁ, আচ্ছা দেখো, তো বাচ্চারা আমরা এই যে সূত্রটা যেটা উপরে লেখা আছে এটার জন্য আমি তোমাকে একটু একটা উদাহরণ দিই। হ্যাঁ, ধরো এটা একটা ট্রেন, ঠিক আছে, এটা আমাদের জগ ট্রেন চলেছে। এই ট্রেনের চাক্কা, ঠিক আছে, ট্রেনের চাক্কা, ঠিক আছে, ওই এটা হচ্ছে ট্রেনের লাইট। ওকে, আচ্ছা, এখন এইখানে আমাদের ধরো এখানে একটা বট গাছ আছে। এই বট গাছের তলে বসে আছে হচ্ছে আমাদের আজকের হিরো শাওন। এটা হচ্ছে শাওন, আমাদের শাওন। সে এখানে বসে বসে বাঁশি বাজাচ্ছে, বুঝছো? সে কি বাজাচ্ছে হচ্ছে? বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, তো সে এখানে পাছার নিচে একটা কিছু দিয়ে বাঁশি বাজাচ্ছে, বসে বসে বাঁশি বাজাচ্ছে। ঠিক আছে, আর এইখানে তার তার এটা হচ্ছে আমাদের শাওন,
এভাবে লিখো WON শাওন। আচ্ছা এখানে কি হচ্ছে তার তোমার হচ্ছে গিয়ে এক্স গার্লফ্রেন্ড সকিনা, তার সকিনা গার্লফ্রেন্ড এখানে সকিনা আর তার জামাই পাশাপাশি বসে আছে, বুঝছো? সকিনা আর তার জামাই এখানে বসে বসে তারা গল্প করতেছে, তারা চা খায় আর গল্প করে, এখানে তারা চা খাইতেছে আর গল্প করতেছে। হ্যাঁ, এখন ফ্যাক্ট হচ্ছে খেয়াল করে দেখো তো, এই যে সকিনা যখন এই দিক দিয়ে ট্রেন দিয়ে যাচ্ছে আর গাছতলায় যখন আমাদের শাওন বসে বসে বাঁশি বাজাচ্ছে, সকিনা কি দেখতে পাবে? সকিনা মনে করবে না যে শাওন এই বরাবর গতিশীল, সকিনা কিন্তু শাওনকে গতিশীল দেখতে পাবে, তাই না? আমি যদি চিন্তা ভাবনা করি কাকে নিয়ে, সকিনাকে নিয়ে, আমি যদি সকিনা বা তার ট্রেনকে নিয়ে চিন্তা ভাবনা করি, সকিনাকে নিয়ে যদি চিন্তা ভাবনা করি, তা সকিনা কি দেখতে পাবে? শাওন গতিশীল। সকিনা কি নিজেকে নিজে গতিশীল দেখতে পাবে? না, সে দেখবে শাওন গতিশীল। ব্যাপারটা কি বুঝছো? আবার শাওন যে এখানে বসে আছে, শাওন তার সাপেক্ষে যখন সে চিন্তা করবে তখন দেখবে সকিনা গতিশীল, সে দেখবে সকিনা এদিকে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখন তুমি কার সাপেক্ষে নিবা, যার সাপেক্ষে নিচ্ছ তার সাপেক্ষে কিন্তু মানে চিন্তা করতে হবে কে স্থির কে গতিশীল। ব্যাপারটা কি বুঝছো? শাওনের সাপেক্ষে এরা গতিশীল, আবার এদের সাপেক্ষে শাওন গতিশীল। ক্লিয়ার? আচ্ছা এখন আসো, আমরা নর্মালি এই ট্রেনটা আবার স্পেশাল ট্রেন, এর পাশে দিয়ে আবার ধোঁয়া বের হয়, এটা আবার উঠতেও পারে। ও মাই গড, বুঝছো? এটা উঠতে পারে, উড়ে উড়ে তোমার ধরো মহাকাশে চলে যায়, ঠিক আছে? তো ওরা নভোচারী, ওরা এখানে কিন্তু এখন যেহেতু সে মহাকাশে উঠতে পারে, এরা নভোচারী হয়ে গেছে। আচ্ছা বাবুন বলো তো, এই যে পৃথিবী থেকে শাওন যখন সকিনাকে দেখলো, সে যখন এটাকে মেজার করবে, আমি যদি শাওনের সাপেক্ষে চিন্তা করি, শাওনের সাপেক্ষে চিন্তা করলে এটা গতিশীল, ঠিক আছে? শাওনের সাপেক্ষে চিন্তা করলে কি হবে? এটা গতিশীল। আর ওদের সাপেক্ষে চিন্তা করলে ওরা স্থির। এটা ধরো পৃথিবী গতিশীল ওদের সাপেক্ষে। আচ্ছা এখন তোমার এখানে নর্মালি আমরা যে সূত্রগুলো একটু দেখে নিই, তারপরে সূত্রগুলোর মধ্যে কিছু প্যাচ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আমরা এখানে দৈর্ঘ্য সংকোচন, তোমার কাল দীর্ঘায়ন এবং ভর বৃদ্ধি তিনটা সূত্র দেখতে পাই। মনে রাখবা দৈর্ঘ্যের সূত্র লম্বা কিন্তু তার মানটা কম আসে, অর্থাৎ গতিশীল অবস্থায় দৈর্ঘ্যের মানটা কমে যায়। গতিশীল অবস্থায় দৈর্ঘ্যের মানটা কি হয়ে যাবে? ছাড়া এই এল এর মানটা কমে যায়। এল নটের চাইতে এল নটটা কি থাকে? বড় থাকে কার চাইতে? এল এর থাকে। অর্থাৎ দৈর্ঘ্য গতিশীল অবস্থার দৈর্ঘ্য ছোট হয়, স্থির অবস্থার দৈর্ঘ্যটা বড় হয়। এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? সি হচ্ছে আলোর বেগ আর বি হচ্ছে ওই যে যানবাহনটার বেগ, ঠিক আছে? নর্মালি যানবাহনটাকে সি এর সাথে তুলনা করে একটা বেগ বলা হয়। যেমন ধরুন বলতে পারে যানবাহনটার বেগ হচ্ছে 0.5 সি, মানে আলোর বেগের অর্ধেক, ঠিক আছে? এরপরে আসেন সময় এবং ভর, এদের সূত্রটা ছোট। দেখেন এদের সূত্রটা লম্বা, মান ছোট, এদের সূত্রটা ছোট বাট মান বড়। অর্থাৎ এখানে টাইমটা, অর্থাৎ গতিশীল অবস্থার টাইম টি নটের চাইতে বড় হয়, গতিশীল অবস্থার ভর এম নটের চাইতে বড় হয়। আপনারা কি বুঝছেন? তো আমরা এই যে গতিশীল অবস্থা যেগুলো আছে এগুলোকে এল টি এম দ্বারা প্রকাশ করি, আর স্থির অবস্থা যেগুলো আছে সেগুলোকে এল নট টি নট এবং এম নট দ্বারা প্রকাশ করে থাকি। টি এবং এম এর ক্ষেত্রে সূত্রটা কি হয়? ভাগ হয়, ঠিক আছে? দেখেন এখানে এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস বি বাই সি, বি স্কোয়ার বাই সি স্কোয়ার বা বি বাই সি হোল স্কোয়ার বলতে পারেন। আর এখানে আপনি টি নট বাই রুট ওভার, এখানে কিন্তু ভাগ, এই জিনিসটা দ্বারা কি হবে? ভাগ 1 মাইনাস বি বাই সি হোল স্কোয়ার বা বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এম নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এই যে এখানে এই আপনার এটা নিয়ে কোনো ঝামেলা হবে না, আপনারা এটাকে স্থির অবস্থার ভরই পাবেন, এটা গতিশীল অবস্থার ভরই পাবেন, এটা গতিশীল অবস্থার ভর, কোনো ঝামেলা নেই। এটা স্থির অবস্থার ভর, এটা গতিশীল অবস্থার ভর, কোনো ঝামেলা ফেস করবেন না এই দুইটার ক্ষেত্রে। ঝামেলা ফেস করবেন হচ্ছে এই বেটার ক্ষেত্রে, স্থির অবস্থার সময় আর গতিশীল অবস্থার সময়, এই দুইটা জিনিসের মধ্যে চরম ঝামেলা ফেস করবেন। সেমভাবে এটার মধ্যে থোড়াসা ঝামেলা ফেস করবেন, এটা কিন্তু স্থির অবস্থার ক্ষেত্রে আর এটা কি হচ্ছে গতিশীল অবস্থার ক্ষেত্রে, ঠিক আছে? তো আপনারা এটাতে কোনো ঝামেলাই পাবেন না, ওরা ঠিক বলে দিবে যে এটা স্থির অবস্থার ভর, এটা গতিশীল অবস্থার ভর বের করতে বলবে, ঠিক আছে? এটাতে আপনারা কোনো ঝামেলাই পাবেন না, এটাতে টুকটাক ঝামেলা পাবেন, বাট ঝামেলা ফেস করবেন হচ্ছে এই কাল দীর্ঘায়ন নিয়ে। এখানে গিয়ে আপনাদের প্যাচটা বাজবে, হাই টি কোনটা টি নট কোনটা, টি কোনটা টি নট কোনটা। ব্যাপারটা কি আপনারা বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? এখন চলেন আমরা এই যে টি এর ব্যাপারটা, এটাও ক্লিয়ার। স্থির অবস্থার দৈর্ঘ্যটা হচ্ছে এল নট আর গতিশীল অবস্থার দৈর্ঘ্যটা হচ্ছে কি এল। এখন আমরা এই যে এম না তো টি আর এল নিয়ে এই চিত্রের মধ্যে কথা বলি, আসেন টি আর এল নিয়ে কথা বলবো। হ্যাঁ বাবুন, আপনারা যদি ব্যাপারটাকে চিন্তা করেন বা প্রশ্নের মধ্যে যদি ব্যাপারটা পৃথিবী সাপেক্ষে বলে দেয়, এই আমাদের শাওন কোথায় আছে? পৃথিবীতে। সে কোথায় আছে রে? আর্থের মধ্যে আছে, তাই না রে? আর্থ।
সে আছে কোথায়? পৃথিবীতে। এখন আমরা যদি ওর সাপেক্ষে বিবেচনা করি তাহলে এটা গতিশীল না? আর যদি গতিশীল হয় তখন আমরা এটা কি কল্পনা করব? এল। এর দৈর্ঘ্যটাকে কি কল্পনা করব? এল। বুঝছো? যদি আমরা নভোচারী সাপেক্ষে চিন্তা করি তখন এর দৈর্ঘ্যটা হবে কি? এল নট। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, ধরো আমরা একটু এখানে একটা ধরো নদী দিলাম, এখানে একটা নদী, ঠিক আছে? তো এই নদীতে আমাদের শাওন গোসল করতে গেছে, সে গোসল করে আর মাছ ধরে, বুঝছো? সেখানে মাছ ধরতেছে আর গোসল করতেছে, উপর থেকে সকিনা তাকে দেখতেছে। এখন সকিনা সাপেক্ষে কিন্তু আমরা হিসাব করতেছি, যদি আমরা সকিনা সাপেক্ষে হিসাব করি তাহলে কি হবে? এই বেটা গতিশীল হবে না? এবং যেটা গতিশীল হয় তার দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তার দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তো ও যখন এর দেখবে, উপর থেকে যখন এর দেখবে, এর কি মনে হবে? ছোট। আর ছোট হবে শুধু দৈর্ঘ্য বরাবর, শুধু কোন বরাবর? দৈর্ঘ্য বরাবর। প্রস্থ এবং উচ্চতা কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন শুধু কোন বরাবর হয়? দৈর্ঘ্য বরাবর। ব্যাপারটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, আর যদি আমরা শাওনের সাপেক্ষে চিন্তা করি তাহলে এই ব্যাটার দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, গতিশীল, ও যদি গতিশীল থাকে তাহলে ওর দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। আপনারা কি বুঝছেন? আচ্ছা, এই যে তাহলে এল নট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা। আরেকটা বিষয় কি বললাম, যে গতিশীল অবস্থা মানে শুধু কোনটা ছোট হয় গতিশীল অবস্থায়? গতিশীল অবস্থায় কোনটা ছোট হয় বাচ্চারা? শুধু দৈর্ঘ্য কম হয়, শুধু দৈর্ঘ্য কমে, শুধু দৈর্ঘ্য কমে। ব্যাপারটা কি বুঝছেন? একটা উদাহরণ দিই। হ্যাঁ, একটা ম্যাথ আছে এরকম বোর্ডের মধ্যে। আপনার হচ্ছে কি, ধরেন কোনো একজন এক্স একটা যানবাহনে চড়ে বা একটা নৌযানে চড়ে যাচ্ছে, এটা হচ্ছে নৌযান, ঠিক আছে? একটা নৌযানে চড়ে যাচ্ছে। এখন তার নৌযানটার এতটুকু গতিশীল, মানে তোমার প্রথমে তো স্থির ছিল, স্থির অবস্থায় তার একটা দৈর্ঘ্য দেওয়া আছে, তার উচ্চতা দেওয়া আছে, তার প্রস্থ দেওয়া আছে, স্থির অবস্থা। ধরো উচ্চতা 25, প্রস্থ 25, আর দৈর্ঘ্যটা ধরো 50 দেওয়া আছে। বাংলাদেশ হয়ে গেছে। 25, উচ্চতার প্রস্থ কি আছে? 25, দৈর্ঘ্য কি আছে? 50। বলছে যখন এটা গতিশীল হয়েছে, গতিশীল অবস্থার দৈর্ঘ্য গতিশীল হওয়ার পর এটা না আয়তন, মানে একটা ঘনাকার বস্তুতে রূপান্তরিত হয়েছে। এই যে নৌযানটা কিসে রূপান্তরিত হয়েছে? গতিশীল হওয়ার পর ঘনাকার বস্তুতে। এখন এটা যদি ঘনাকার বস্তু হয়ে যায়, খেয়াল করে দেখো তো, ঘনাকার বস্তু, এটা আমি এটা মাথাটা না রাখি, ঘনাকার বস্তু যদি হয় তাহলে তার উচ্চতার প্রস্থের কি কোনো পরিবর্তন হবে? না। তাহলে এটাকে ঘন হওয়ার জন্য তার দৈর্ঘ্যটা কত হওয়া লাগবে, অর্থাৎ এলটা কত হওয়া লাগবে? এলটা কত হলে সে ঘন হয়ে যাবে? 25। কারণ দৈর্ঘ্য 25, প্রস্থ 25, উচ্চতা 25, প্রস্থ 25, তার দৈর্ঘ্য কত হয়ে যাবে? 25। তার মানে গতিশীল অবস্থার দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? 25 হলে সে কি হয়ে যাবে? ঘনাকার হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝছেন? তাহলে একটা বস্তু যখন গতিশীল থাকে তখন শুধু তার দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হয়, মানে দৈর্ঘ্য বরাবর হ্রাস পায়, উচ্চতার প্রস্থ বরাবর কোনো পরিবর্তন হয় না। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। ওকে, একটু তোমাদেরকে প্রত্যেকটা যে ভরের সূত্র দিয়ে কেমন টাইপের ম্যাথগুলো আসে একটু বলে দিই, ঠিক আছে? আমাদের ভর বৃদ্ধি নিয়ে কি কি ম্যাথগুলো আসতে পারে। তো ভরের ক্ষেত্রে তোমাদের কোনো চিন্তা ভাবনা করার ব্যাপার না, বিষয় না, কারণ ভরের ক্ষেত্রে তারা বলে দিবে যে স্থির ভর একটা দেওয়া থাকবে, স্থির ভর বা স্থির অবস্থার ভর এম নট তারা দিয়ে দিবে। গতিশীল অবস্থার ভর এম কে তোমাদের হয়তো বা বের করতে হবে। সেখানে একটা প্রথম টাইপের প্রশ্ন, এখানে যে টাইপের প্রশ্ন আসতে পারে, তারা স্থির অবস্থার ভর দিয়ে দিবে, তারা ওই যে বস্তুটার যে নবযানটা সেটার একটা বেগ দিয়ে দিবে, ঠিক আছে? সেটা একটা বেগ দিয়ে দিবে, তোমাকে কি বের করতে বলবে? ভর বের করতে বলবে। এবং এটা খুবই সিম্পল, তোমরা তো সূত্র জানোই, এম ইজ ইকুয়াল টু এম নট ভাগ রুট ওভার 1 মাইনাস বি বাই সি হোল স্কোয়ার। তুমি এই সূত্র দিয়ে জাস্ট গতিশীল অবস্থার ভরটাকে বের করে ফেলতে পারবা। 1 নাম্বার গেল, ঠিক আছে? 2 নাম্বার, তারা এখান থেকে যে টাইপের প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে তোমাকে তারা ঘনত্ব বের করতে বলতে পারে। কি বের করতে বলতে পারে বাচ্চারা? ঘনত্ব। যেমন ধরো স্থির অবস্থায় একটা বস্তুর ঘনত্ব দেওয়া ছিল, স্থির অবস্থায় ঘনত্ব ছিল, স্থির অবস্থার ঘনত্বটাকে আমরা রো নট বলতেছি, ঠিক আছে? স্থির অবস্থার ঘনত্ব দেওয়া ছিল। অথবা তারা স্থির অবস্থার ঘনত্ব না দিয়ে তারা স্থির অবস্থার ভর দিয়ে দিছে এম নট, কারণ আমরা রো সমান সমান কি জানি বাচ্চারা? এম বাই ভি। আমরা এম বাই কি জানি? ভি। তো তারা স্থির অবস্থার ঘনত্ব দিয়ে দিছে, তারা স্থির অবস্থার আয়তন দিয়ে দিছে। স্থির অবস্থার কি দিয়ে দিছে বাচ্চারা? আয়তন বি নট দিয়ে দিছে, স্থির অবস্থার আয়তন। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, তো তোমরা কি স্থির অবস্থার ভর বের করতে পারবা না এখান থেকে? যদি স্থির অবস্থার ঘনত্ব, স্থির অবস্থার আয়তন দিয়ে দেয়, আমরা কি জানি? রো নট সমান সমান এম বাই বি নট, এম নট বাই বি নট। তোমরা কি এখান থেকে আরামসে এম নট বের করতে পারবা না? আচ্ছা, তাহলে এটা স্থির অবস্থার ভর হয়ে যাবে। এন্ড গতিশীল অবস্থার ভর বের করার জন্য
গতিশীল অবস্থার ভরটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম। তো গতিশীল অবস্থার ভরটাকে বের করতে হবে, কারণ আমাকে তোমার সে স্থির অবস্থার ঘনত্ব তারা দিয়ে দিছে, তারা প্রশ্নের মধ্যে বলতে পারে গতিশীল অবস্থার ঘনত্ব কত হবে। ঠিক আছে, আচ্ছা স্থির অবস্থার ঘনত্ব, স্থির অবস্থার আয়তন, স্থির অবস্থার তোমার হচ্ছে কি ভর আমরা বের করে নিব। ঠিক আছে, আচ্ছা কেন বের করবো সেটা আমি বলতেছি। তো তাদের প্রশ্নটা কি, যে গতিশীল অবস্থার ঘনত্ব কি হবে বা ঘনত্বের কি পরিবর্তন হবে, ঘনত্বের পরিবর্তন আমাদেরকে বের করতে বলবে। এন্ড ঘনত্বের পরিবর্তন চাক, আর তোমার লেখা তো আমার সেই হয়েছে, ঘনত্বের পরিবর্তন চাক আর গতিশীল অবস্থার ঘনত্ব চাক, তোমাকে তো রো বের করতেই হবে, তাই না? আচ্ছা রো বের করবো কিভাবে? আমরা এম সমান সমান কি জানি বাচ্চারা? রো বাই ভি। এম সমান সমান কি জানি? রো বাই ভি। এখন মনা আমাকে গতিশীল অবস্থার ঘনত্ব বের করার জন্য গতিশীল অবস্থার ভর লাগবে না? গতিশীল অবস্থার বল লাগবে, আর গতিশীল অবস্থার কি লাগবে? আয়তন লাগবে। এটা ভি হলো আয়তন। আচ্ছা গতিশীল অবস্থার আয়তনের মধ্যে খেয়াল করো, আমরা এই যে ভি সমান সমান বি সমান সমান কি লিখতে পারি? তোমার হচ্ছে ক্ষেত্রফল ইন্টু এল লিখতে পারি না? খেয়াল করো, এল তো হলো দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল মানে কি? প্রস্থ ইন্টু উচ্চতা। প্রস্থ ইন্টু উচ্চতাকে আমরা ক্ষেত্রফল বলতে পারি, আর তার সাথে দৈর্ঘ্য গুণ করলে কি হয়ে যাবে? আয়তন। এই ব্যাটার তো কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কার? এর। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমরা ভি নট তো জানি, তো ভি নট যদি জানি আমরা, ভি নট যদি জানি, খেয়াল করো তো এখানে ওরা অবশ্যই ক্ষেত্রফল একটা দিয়ে দিবে। তারা কি দিয়ে দিবে? ক্ষেত্রফল এ এর মানটা দিয়ে দিবে। ঠিক আছে, ক্ষেত্রফল যদি এ এর মান দিয়ে দেয়, মানে অবশ্যই তারা একটা হিন্টস দিয়ে দিবে। ক্ষেত্রফল যদি এ দিয়ে দেয়, তাহলে আমরা এখানে এ নট, সরি এ তো সেমই থাকে সবার জন্য, এ ইন্টু এল নট। এই ভি নট মানে কি? এ ইন্টু এল নট না? এখন তারা যদি তোমাকে এ দিয়ে দেয়, তুমি কি এল নট বের করতে পারবা না? তারা যদি তোমাকে এ দিয়ে দেয়, তুমি কি এল নট বের করতে পারবা না? আচ্ছা, তার মানে তুমি ভি নট জানো, ভি নট জানো, এ জানো, তাহলে তুমি অবশ্যই কি বের করতে পারবা? এল নট বের করতে পারবা। ওকে, আচ্ছা মানে এই জায়গায় আসলে প্যাচটা যেটা মান তো সব দিয়ে দিবে। প্যাচটা হলো আমরা ভি সমান সমান এ ইন্টু এল নট লিখতে পারি, যেখানে এ এর মানটা কখনো চেঞ্জ হয় না, এল নটটা চেঞ্জ হয়। আর এই এল নটটাই চেঞ্জ হয়ে কি হয়ে যায়, অর্থাৎ দৈর্ঘ্যটাই বারবার কি হয়? গতিশীল অবস্থা দৈর্ঘ্য কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। বুঝছো? তো গতিশীল অবস্থা দৈর্ঘ্য থেকে তুমি গতিশীল অবস্থার আয়তন বের করতে পারবা না। আচ্ছা, আর এম নট যদি বের করে ফেলো, আমাদের সূত্র কি জানি আমরা? এম ইজ ইকাল টু এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস বি বাই সি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি যদি এম বের করতে যাও, তোমার তো এম নট জানা আছে, অবশ্যই তারা বেগ দিয়ে দিবে। তো বেগ দিয়ে দিলে তুমি কি এখানে এই গতিশীল অবস্থার ভর পেয়ে যাবে না? এন্ড গতিশীল অবস্থার ভর তুমি পেয়ে গেলা, তুমি হচ্ছে গতিশীল অবস্থার আয়তন বের করে ফেললা ওই যে এল থেকে। ঠিক আছে, তাহলে তুমি গতিশীল অবস্থার ঘনত্ব বের করতে পারবে না? আচ্ছা, তো এই ধরনের একটা ফরম্যাট আসতে পারে ঘনত্বের পরিবর্তন। এই ঘনত্বের মধ্যে আরও তারা প্যাচ লাগাইতে পারে, তবে ঘনত্বের মধ্যে তোমাকে শুধু মাথায় একটা জিনিস রাখতে হবে, খেয়াল করে দেখো, আমি আর একটা প্যাচ তোমাদের লাগাই। সেটা হচ্ছে, ধরো আমরা এম সমান সমান কি জানি বাচ্চারা? এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস বি বাই সি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন ধরো এখানে তোমাকে তারা ঘনত্ব বের করতে বলছে, তারা এম নট দিয়ে দিছে। তারা কি দিয়েছে বাচ্চো? এম নট দিয়ে দিছে। ঠিক আছে, এম নট দিয়ে দিছে, তোমাকে রো নটটা বের করতে হবে। ওকে, ওরা কিন্তু এল টেল কিচ্ছু দেয় নাই, ওরা এল এর মান কিচ্ছু দেয় নাই। বুঝছো? আচ্ছা, যেহেতু তারা এল এর মান দেয় নাই, খেয়াল করে দেখো তো, আমরা এখান থেকে তারা ধরো এল এর একটা অনুপাত দিয়ে দিছে, যে আদি অবস্থায় দৈর্ঘ্য যা ছিল, গতিশীল অবস্থার দৈর্ঘ্য তার কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। অর্থাৎ আদি অবস্থার দৈর্ঘ্য যদি হয় এল নট, গতিশীল অবস্থার দৈর্ঘ্যটা কি হয়ে গেছে? হাফ এল নট। এই অনুপাতটা তারা বলে দিছে, তারা কোনো বেগ টেক কিচ্ছু বলে নাই, তারা এটা বলে দিছে। তাহলে খেয়াল করো, আমি কিন্তু এই ভরের সাথে এটার একটা সম্পর্ক তৈরি করতে পারবো। কিভাবে সম্পর্কটা তৈরি করতে পারবো? দেখো তো, আমি এখানে এইভাবে লিখতে পারি না, এই হতচ্ছাড়াকে যদি আমরা এটাকে যদি এই পাশে নিয়ে যাই, এটাকে নিচে নিতে পারি না? তাহলে আমরা 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস বি বাই সি হোল স্কোয়ার, এত সমস্যা আমরা কি লিখতে পারি বাচ্চারা? এম নট বাই এম লিখতে পারি না? আচ্ছা, আবার আমরা এল সমান সমান কি জানি বাচ্চা লোক? এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস বি বাই সি হোল স্কোয়ার। ঠিক আছে, আমার কিন্তু বেগ জানা নাই, এই জন্য আমরা কি করবো? এটার পরিবর্তে দেখো, এটার পরিবর্তে কি লেখা যায়? আমরা এটাকে এক পাশে রাখলাম, এটাকে ওই পাশে নিয়ে যেতে পারি না? তার মানে 1 মাইনাস বি বাই সি হোল স্কোয়ার রুট এটা সমান সমান কি লেখা যাবে ছাড়া? এল বাই এল নট। খেয়াল করতো, এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি না? তাহলে এই জায়গায় আমি চাইলে এটা এই মানটা বসিয়ে দিতে পারি না? তাহলে এটা যদি বসিয়ে দিই, তাহলে দেখো তো আমাদের সূত্রটা কি হয়? এল বাই এল নট সমান সমান
এম নট বাই এম। তার মানে এখানে কিন্তু ওই যে দৈর্ঘ্যের যে একটা সম্পর্ক আছে, খেয়াল করতো এই যে দৈর্ঘ্যের সম্পর্ক, তো আদি দৈর্ঘ্য যা এটা কি হবে, তাহলে এটা কি হবে পাচ্ছ, হাফ অফ এল নট হবে না, শেষ দৈর্ঘ্যটা মানে গতিশীল অবস্থা দৈর্ঘ্যটা, গতিশীল অবস্থা দৈর্ঘ্য কি হবে, আদি দৈর্ঘ্যের অর্ধেক হয়ে যায়। আচ্ছা নিচে কি হচ্ছে, এল নট সমান সমান কি এম নট বাই এম, সরি এম নট বাই এম। তারা তো স্থির অবস্থার বর তোমার দিয়ে দিছে। আচ্ছা এখন হচ্ছে এখানে কাটাকাটি গিয়ে কি থাকে, হাফ থাকে না, হাফ থাকলে তো তুমি কি করতে পারবা, তাহলে হাফ সমান সমান কি হবে এখানে এম নট বাই এম, তোমাকে সরি এম নট বাই এম, তোমাকে তারা এম নট দিয়ে দিছে না, তাহলে এম সমান সমান কি হবে, আমরা যদি এটাকে এই পাশে নিয়ে যাই, এটাকে এই পাশে নিয়ে যাই, এম সমান সমান টু এম নট। দেখো খেয়াল করো আমি কিন্তু এই যে এম নট থেকে এম পেয়ে গেছি, এম নট থেকে এম কি করছি, পেয়ে গেছি। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা তো আমাকে যদি তারা ধরো বেগ না দিয়ে তোমার দৈর্ঘ্যের কথা বলে দেয়, তাহলেও কিন্তু আমরা তার যে গতিশীল অবস্থার বরটাকে বের করতে পারবো। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এই যে গতিশীল অবস্থার বর, দৈর্ঘ্যের সূত্র, তারপর ঘনত্বের সূত্র রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এবং তারপরে হচ্ছে তোমার আয়তনের সূত্র ভি ইজ ইকুয়াল টু এল, এই সূত্রগুলোকে ইউজ করে তুমি দেখবা বেশ কিছু ম্যাথ করা যায়, যেখানে একটার সাথে আরেকটা কি হয় বুঝছো, একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে হয়। তো এই সূত্রগুলো তুমি যদি একটু ম্যাথটা দেখো, এই টাইপের ম্যাথগুলো যখন আসবে তুমি দেখবা যে গণিতের ম্যাথগুলোর মধ্যে এই সূত্রগুলোর বাইরে কোনো সূত্র ইউজ হচ্ছে না, এগুলা কি ছলে বলে কৌশল তুমি ইউজ করে ম্যাথগুলো করে ফেলতে পারবা। আমার কথা কি বুঝছো? আচ্ছা তো এখানে অবশ্যই তারা তোমার হচ্ছে গিয়ে যদি ঘনত্ব বের করতে বলে তাহলে আয়তন তারা দিয়ে দিবে, ঠিক আছে, গতিশীল অবস্থার আয়তন বা স্থির অবস্থার আয়তন তারা বলে দিবে, ঠিক আছে। আর গতিশীল অবস্থার আয়তন যদি বলে দেয়, ধরো স্থির অবস্থার আয়তন যদি বলে দেয়, সেখান থেকে কিন্তু আমাদের পরে গতিশীল অবস্থার আয়তন বের করতে হবে, কারণ স্থির অবস্থার আয়তন আর গতিশীল অবস্থার আয়তন কি হচ্ছে সেম থাকে না, কেন সেম থাকে না, কি চেঞ্জ হয়ে যায়, এল চেঞ্জ হয়ে যায়। সুতরাং গতিশীল অবস্থায় তুমি যে ঘনত্ব পাবা, গতিশীল অবস্থার ঘনত্বটা আর স্থির অবস্থার ঘনত্ব কোনোদিন এক হবে না, গতিশীল অবস্থার দৈর্ঘ্য আর স্থির অবস্থার দৈর্ঘ্য কোনোদিন কি হয় না, এক হয় না, গতিশীল অবস্থার আয়তন আর স্থির অবস্থার আয়তন কোনোদিন কি হয় না, এক হয় না। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? এটা কেন চেঞ্জ হয়ে যায়, কারণ বি সমান সমান কি এ এল, বি সমান সমান কি এ এল নট, এই যে এই হতচ্ছাটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য গতিশীল অবস্থার আয়তনটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা এখন আসেন আমরা আরেকটা টাইপ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কাল দীর্ঘায়ন। হ্যাঁ না, কাল দীর্ঘায়নটা শেষে আলোচনা করি, এখন আমরা যে দৈর্ঘ্যটা নিয়ে আলোচনা করি। আরেকটা পেজ নেই, চলো তো চলো আমরা আরেকটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ বলা আমরা এখন আলোচনা করব, তোমরা কি বুঝছো যে ভর ঘনত্ব সম্পর্কে ম্যাথগুলা পারবা না? ওকে এখন আমরা কাকে নিয়ে আলোচনা করব, দৈর্ঘ্য। দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কিন্তু কি হয়, সংকুচিত হয়, সংকুচিত হয়, দৈর্ঘ্য সংকুচিত হয়, ঠিক আছে, সংকুচন করে। তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি পাচ্ছ, এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি বাই সি হোল স্কয়ার। এখন তারা এখানে বেশিরভাগ ক্ষেত্রে বেগ বের করতে বলে, বেশিরভাগ ক্ষেত্রে কি বের করতে বলে, ছাড়া বেগ বের করতে বলে। তারা তোমার এল আর এই এল নটের একটা অনুপাত বলে দিবি, যে এল নটটা যা হবে এই এলটা তার কি হবে, হাফ, অর্ধেক হইতে পারে বা এক তৃতীয়াংশ হইতে পারে, যাই হোক একটা তারা বলে দিবে। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? অথবা তারা বলবে যে এল যা, এল নট তার 2 গুণ 3 গুণ এরকম কিছু একটা বলে দিবে, তোমার এখান থেকে বেগ বের করতে হবে, অর্থাৎ ভি বের করতে হবে। সি এর মানটা তো আমাদের মুখস্থই আছে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আপনারা কি বুঝতে পেরেছেন? তো এখান থেকে তারা বেশিরভাগ সময় বেগ চাই, বেগ চাই। আচ্ছা এল থেকে তোমার কাছে আর কি চাইতে পারে, ও আর এটা তো তোমাদের মাথায় থাকবে তাই না, এটা হচ্ছে কি হচ্ছে না স্থির অবস্থায়, আর এটা হচ্ছে কি গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থার দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা এখন তুমি যদি ধরো একজন নভোচারী একটা তোমার রকেটের ভিতরে আছে, এখন এই নভোচারী সে তার রকেটের দৈর্ঘ্য যেটা মাপবে, সে যে দৈর্ঘ্যটা মাপবে সেটা কি, তার জন্য এল নট স্থির অবস্থা, কারণ সে তো রকেটও গতিশীল, সেও গতিশীল, তার সাপেক্ষে রকেটটা কি স্থির, এন্ড সে যে দৈর্ঘ্য মেজার করবে সেটা কি এল নট। আর পৃথিবী থেকে যদি কেউ মেজার করে এটা দৈর্ঘ্য, তখন সেটা কি হবে এল। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? নভোচারী সাপেক্ষে দৈর্ঘ্যটা কি হবে এল নট, আর পৃথিবীবাসী যেটা মেজার করবে সেটা কি হবে এল, ঠিক আছে। তো এখানে এই যে তোমার
দৈর্ঘ্যতেও তেমন প্যাচ পাবা না। এখন আবার টাইমে চলে যায় যেটাতে তোমরা ভালো প্যাচ পাবা। সময়, হ্যাঁ, এটা কাল দীর্ঘায়ন, এখানে কিন্তু সময় বেড়ে যায়। মহাকাশে তুমি 30 বছর ঘুরে আসবা, তারপর পৃথিবীতে আসলে তোমার বয়স 10 বছর বাড়ছে, সরি, ওখানে 20 বছর ঘুরে আসলে পৃথিবীতে এসে দেখবা 30 বছর বেড়ে গেছে। মানে পৃথিবীতে সময় বেশি হয়, মহাকাশে সময় কম হয়। মহাকাশে তুমি ধরো, মহাকাশে তোমার হিসাবে বয়স হবে 50, আর পৃথিবীবাসী সাপেক্ষে বয়স হবে তোমার 70। কিন্তু এমনি যেমন ভাবে প্রাকৃতিকভাবে বাড়তেছিল বয়স প্রাকৃতিকভাবে বাড়বে না। বাড়বে আসলে, এখানে হচ্ছে সময়টা কার সাথে রিলেটেড, সূর্য বা তোমার হচ্ছে কি এইগুলোর সাথে রিলেটেড না। এখন তুমি যদি মানে গতিশীল অবস্থায়, আসলে ব্যাপারটা কি হয় জানো, গতিশীল অবস্থায় না তার যে ক্যালেন্ডারটা বা তার যে দিনটা সেটা একটু দীর্ঘ হয়ে যায়, ঠিক আছে, তার সময়টা একটু দীর্ঘ হয়ে যায়। বয়স তো বুঝছো? একই হারে বাড়তে থাকে। অ্যাকচুয়ালি বয়স তো একই থাকে। এখন তুমি ওখানে গিয়ে 50 বছর থেকে আসলেও তো ওই যে তোমার বয়স দুনিয়াবাসীর হিসেবে সময়টাই তো আসলে আমরা হিসাব করি, বাট এখন আমরা দুনিয়াবাসীর কথা ভুলে যাই। এখন আমরা নবুচার হিসাবে কি হিসাব করবো, বুঝছো? মানে এখন তুমি মানে বাস্তবতা ভুলে যাও, অবাস্তবের দিকে চলে যাও, ঠিক আছে? এগুলা সব আপেক্ষিক ব্যাপার স্যাপার। বাবুন, এখন এই ব্যাপারটাতে আসো, যে এইখানে আমাদের বেশ কিছু প্রবলেম তোমরা ফেস করো। তোমরা টি রে বলে ফেলো টি নট, আর টি নট রে বলে ফেলো টি, ঠিক আছে? এই জিনিসটা খুব প্যাস লাগায় পোলাপান, যে টি রে টি নট, টি নট রে টি, এটা খুব প্যাস লাগে। তো চলো আমরা এটা কয়েক ধরনের ম্যাথ আমরা এখানে পাই, আমরা সেই ম্যাথগুলোকে একটু সলভ করি। হ্যাঁ, না বাচ্চু, তুমি এটাকে ধ্রুব কেমনে বলবা? টি নট ভাগ রুট ওভার 1 মাইনাস বি বাই সি হোল স্কোয়ার। একটা বিষয় খেয়াল করো, তোমার সময়, তুমি মহাকাশে মানে তোমার মহাকাশে তুমি কতদিন সময় কাটাবা তা ডিপেন্ড করবে। মানে তোমার মহাকাশের সময়টা পৃথিবীর সময়ের সাথে, সরি, এটা তো পৃথিবীর সময়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাকে পৃথিবীর সময় পাই, এটাকে মহাকাশের সময় পাই, নভোচারীর সময় পাই, বা নভোযানের সময়টা পাই। তো এই যে নভোযানের সময়টা বা নভোচারীর যে সময়টা, এটা বেশিরভাগই মানে এটা ডিপেন্ড করে কার উপর জানো? এই বেগটার উপর। বেগ যত বেশি তুমি মহাকাশে তত কম সময় কাটাবা, কিন্তু পৃথিবীবাসী সেটা তত বেশি মনে করবে। বেগের উপর ডিপেন্ড করে, সুতরাং এটাকে তুমি ধ্রুবক হিসেবে কেমনে নিবা? বেগটা চেঞ্জ হলে কিন্তু এখানে কাহিনীটা চেঞ্জ হয়, বুঝছো? এখন আসো আমরা এখান থেকে কিছু ম্যাথ পড়ি, আলোচনা করি, যেগুলা দিয়ে ম্যাথগুলা মানে কিভাবে আসে এখান থেকে। হ্যাঁ, বলে পান একটা জিনিস চিন্তা করো, এদিকে আসো, এদিকে তাকাও, এদিকে তাকাও। ধরো একজন নভোচারী এন, একজন নভোচারী, সে 20 বছর বয়সে পৃথিবী থেকে নভোযানে চড়ে যাত্রা শুরু করছে। 20 বছর বয়সে সে যাত্রা শুরু করছে, অ্যান্ড পৃথিবীবাসী হিসাব করছে যে সে 40 বছর পর পৃথিবীতে ফিরে আসছে। এটা কার হিসেবে? পৃথিবীবাসীর সাপেক্ষে পৃথিবীবাসী হিসাব করছে যে সে 40 বছর পর পৃথিবীতে ফিরে আসছে। এখন তোমাকে বলতে পারে যে নভোচারীর সাপেক্ষে তার বয়স কত, বা নভোচারীর প্রকৃত বয়স কত। আমি আবারও বলি, নভোচারীর প্রকৃত বয়স, আচ্ছা ধরো আমাদের ফাহিম, তোমার বয়সটা কি আর একজনে হিসাব করে দিলে তুমি মানবা, নাকি তুমি তোমার বয়সটা তুমি হিসাব করবা? ধরো আমি তোমার বয়সটা হিসাব করতেছি, তোমার বয়স আমি বললাম ফাহিম তোমার বয়স 50 বছর, তুমি কি এটা মানবা, নাকি তুমি তোমার হিসাবকৃত সময়টা মানবা? তোমার হিসাবকৃত সময় তুমি হিসাব করে দেখছো তোমার বয়স 30 বছর, আর আমি বলতেছি না তোমার বয়স 50 বছর, তুমি কি আমারটা মানবা? অসম্ভব, কোনোদিন মানবা না। তো তোমার যে বয়স, তোমার হিসাব করা যে বয়স, এটাই তোমার প্রকৃত বয়স না? এটাই তোমার প্রকৃত টাইম না? তো ব্যাপারটা হচ্ছে এই টাইমটা বেশিরভাগ ক্ষেত্রেই পৃথিবীবাসীর সাপেক্ষে সময়, আর এই টাইমটা বেশিরভাগ ক্ষেত্রেই নভোচারী সাপেক্ষে সময়, অর্থাৎ নভোচারী এই টাইমটা হিসাব করে। তোমাকে যদি বলে নভোচারীর প্রকৃত বয়স কত, তখন কিন্তু টি নট হচ্ছে তার প্রকৃত বয়স, টি না, কারণ এটা আরেকজন হিসাব করছে। আরেকজন একটা নভোচারী কেন মানবে? নভোচারী মানবে নভোচারী হিসাবকৃত সময়, সে আরেক বেটা মেপে দিল, সে মেনে নিবে? এটা তো মানবে না, কারণ সে তো এক্সপিরিয়েন্স করছে, তার জীবন সে কতটুকু সময় অতিবাহিত করছে। সে কি আরেকজনে বললো তুমি তো 50 বছর কাটায় আসছো, এটা কি সে মানবে? না। তো যখন দুনিয়াবাসী বা পৃথিবীবাসী, আমরা এটাকে বলতে পারি যে দুনিয়া ডি, হ্যাঁ, দুনিয়াবাসী হিসাব করছে 40 বছর সে ঘুরে আসছে। সে তার যখন যাত্রা করছিল তখন ওই যে নভোযানের বেগ ছিল হলো 0.6 সি, এত বেগে সে যাত্রা শুরু করছিল। এখন তোমাকে বলছে যে তার প্রকৃত বয়সটা কত হবে। তার প্রকৃত বয়স বলতে তাকে কি বের করতে বলছে? না, টি নট বের করতে বলছে, কারণ টি নটটাই হবে কি তার প্রকৃত বয়স। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? এটা ছিল এক ধরনের ম্যাথ। আরেক ধরনের ম্যাথের মধ্যে কি বলে দেখেন, আরেক ধরনের ম্যাথের মধ্যে বলে যে একজন নভোচারী, আমরা এখানে বারবারই 20 বছর ধরবো, একজন নভোচারীকে আমরা এন দ্বারা প্রকাশ করছি। হ্যাঁ, একজন নভোচারী 20 বছর বয়সে তোমার হচ্ছে v = 0.6 সি বেগে যাত্রা শুরু করছে একটা নভোযানে চড়ে। এখন নভোযানে চড়ে সে যাত্রা শুরু করছে,
এখন বলতেছে সে মহাকাশে 30 বছর সময় অতিবাহিত করে আসলে 30 বছর সময় অতিবাহিত করে আসলে, এখন এটা তারা বলে দিতে পারে যে পৃথিবীবাসীর সাপেক্ষে মহাকাশে সে কত বছর ঘুরছে? 30 বছর। তাহলে যদি খালি পৃথিবীবাসীর সাপেক্ষে বলে দেয়, তার মানে এটা কি? টি। এটা কি? টি। এখন সে বলতে পারে যে পৃথিবীবাসীর সাপেক্ষে সে মহাকাশে 30 বছর ঘুরলে তোমার পৃথিবীবাসীর সাপেক্ষে সে মহাকাশ থেকে 30 বছর পর ফিরে এলে পৃথিবীতে সে তার 40তম জন্মদিন পালন করতে পারবে কিনা। অ্যান্ড সে যদি পৃথিবীতে তার 40তম জন্মদিন পালন করতে চায়, তাহলে তাকে তার হিসেবে মহাকাশে কত বছর ঘুরতে হবে? 20 বছর। তার মানে টি নটটা কত হইতে হবে? 20 বছর। এখন তোমাকে টি নট বের করতে হবে, টি নট বের করে দেখতে হবে সেটা 20 বছর হয় কিনা। যদি 20 বছরের কম হয়, হ্যাঁ, তাহলে সে পৃথিবীতে তার 40তম জন্মদিন পালন করতে পারবে, কারণ সে জন্মদিন পালন করবে তার হিসেবে, আর এক বেটার হিসাবে না। এই সময়টা কার হিসেবে বলা আছে? বলছে যে পৃথিবীবাসী সাপেক্ষে সে 30 বছর ঘুরে আসছে মহাকাশে। 30 বছর টি বলা আছে এটা। আর তোমাকে বের করতে হবে কি, যেহেতু তার জন্মদিন সে পালন করবে, তার সময়টা তাকে বের করতে হবে না? এখন সে যদি মহাকাশে 20 বছর ঘুরে আসে, অর্থাৎ টি নট যদি 20 হয় বা কম হয়, তাহলে সে পৃথিবীতে 40তম জন্মদিন পালন করতে পারবে। আর যদি টি নটটা বেশি হয়ে যায়, 40তম জন্মদিন পালন করতে পারবে না। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন তারা করতে পারে এরকম, এখানেও সেম। সে 20 বছর বয়সে যাত্রা শুরু করছে, নভোচারী 20 বছর বয়সে যাত্রা শুরু করছে। তার পৃথিবীবাসী হিসাব করছে যে সে মহাকাশে 40 বছর ছিল। পৃথিবীবাসী হিসাব করছে সে কি মহাকাশে 40 বছর ঘুরে আসছে। এখন সে বামুল্লুক তার হিসেবে সে যদি মহাকাশে 20 বছর ঘুরতে চায়, আমার কথা কি একটু বুঝছো? তার হিসেবে সে যদি মহাকাশে 20 বছর সময় অতিক্রম করতে চায়, তাহলে তাকে কত বেগে যাত্রা শুরু করতে হবে বা কত বেগে নভোযান চালাতে হবে, অর্থাৎ নভোযানের বেগ কত হবে। এই জায়গায় সবই দেওয়া আছে, তোমাকে নভোযানের বেগটা বের করতে হবে। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এইটা এক ধরনের ম্যাথ ছিল। আরেক ধরনের ম্যাথ হচ্ছে এরকম যে তোমাকে বলবে যে ধরো এটা হলো পৃথিবী, এটা হলো দূরে একটা গ্রহ আছে, তো তুমি এখান থেকে একটা কুত্তা পাঠাবা। কি পাঠাবো? একটা কুত্তা পাঠাবা, একটা কুত্তা পাঠাবো ওইখানে, বুঝছো? পৃথিবী থেকে একটা কুত্তা পাঠাবা। এন্ড পৃথিবী থেকে যে এটা দূরত্ব, এটা একটা আলোক বর্ষ আকারে দেওয়া থাকে। কি আকারে দেওয়া থাকে? ধরো এটা হলো 100 আলোক বর্ষ। ধরো এটা 100 আলোক বর্ষ। হ্যাঁ, বাচ্চা আমরা ওইদিকে না যাই, বেশি কথা বলবে না। আলোক বর্ষ। হ্যাঁ, তো সে এখানে ধরো এটা দূরত্ব একটা 100 আলোক বর্ষ দেওয়া আছে। এক আলোক বর্ষ সমান একটা দূরত্ব দেওয়া থাকবে, এটা কোশ্চেন দেওয়া থাকে 9 কত জানি। আচ্ছা, যাই হোক, এই দূরত্বটা দেওয়া থাকবে, তোমরা সেটা একটু দেখে নিও। হ্যাঁ, তো আলোক বর্ষটাকে মিটারে কনভার্ট করতে হবে। এখন ধরো আমার আলোক বর্ষ মানে কিন্তু সময় না, এটা কিন্তু দূরত্ব। এটা তার কি বুঝতে পারছো? দূরত্ব। এখন আমাকে বলতেছে যে এই হতচ্ছাড়ার গড় আয়ু হচ্ছে কুত্তার তো গড় আয়ু কম রে, কচ্ছপ দিয়ে আমরা কচ্ছপ তো তারা হাজার হাজার বছর আছে না, কচ্ছপ হলো ওরা বলে দিচ্ছে এটা হলো কচ্ছপ। তোরা পান কচ্ছপটার গড় আয়ু হলো 450 বছর। কচ্ছপটার গড় আয়ু কত রে? 450 বছর। ঠিক আছে। আচ্ছা, কচ্ছপটা যখন এখান থেকে যাত্রা শুরু করছে তখন তার বয়স ছিল 50 বছর। তার মানে তার হাতে আর কত বছর সময় আছে? 400 বছর। ঠিক আছে। এখন বাচ্চারা আমাকে বলছে যে সে তোমার 0. তার নভোযানের বেগ যদি হয় 0.5 সি, এত বেগে যদি তার নভোযানটা চলে, তাহলে সে কি তার জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে কিনা? জীবিত অবস্থায় সে ওই গ্রহে পৌঁছাতে পারবে কি না? সে এত বেগে যাত্রা শুরু করছে। ব্যাপারটা কি বুঝছো? এখন এইখানে প্যাচটা দেখো, এখানে নভোযানের বেগ দেওয়া আছে, এই কচ্ছপের কত বছর বয়সে যাত্রা শুরু করছে সেটা দেওয়া আছে, কচ্ছপের গড় আয়ু কত দেওয়া আছে সেটা জানা আছে। এখন সে ওইখানে পৌঁছাতে পারবে যদি তার 400 বছরের কম সময় লাগে। 400 বছর বা 400 বছরের কম সময় যদি লাগে তাহলে সেখানে পৌঁছাতে পারবে। আর যদি এর চেয়ে বেশি সময় লেগে যায় এখানে পৌঁছাতে, তাহলে সে জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে না, সে মরে হাড্ডিগুড্ডি হয়ে তারপরে পৌঁছাতে পারে, নাও পারে। ঠিক আছে। এখন খেয়াল করো, আমরা এখানে আমাদের তো প্যাচ হলো বাচ্চারা টি কোনটা টি নট কোনটা হেইয়া বের করা। আমরা তো এই দুইটা নিয়ে যুদ্ধের মধ্যে লিপ্ত আছি, কারণ আমাদের বেগ জানা আছে। তো এখানে বাচ্চো খেয়াল করো, আমরা টি কোনটা বের করবো? টি হলো দুনিয়াবাসী যেটা বের করে। তো দুনিয়াবাসী হিসাব করলো কি? দুনিয়াবাসী এখানে সূত্র অ্যাপ্লাই করছে, S = VT। S = কি পাচ্ছ? VT। তাহলে টি সমান কি হবে মনেরা? তাহলে টি সমান কি হবে? S/V।
ভি, এস বাই কি ভি। এস মানে হচ্ছে দূরত্ব দেওয়া আছে, বি মানে কি রে বেগ দেওয়া আছে না, তাহলে তুমি আরামসে এখান থেকে যে টিটা পাবা, এই টিটা কি কার সাপেক্ষে সময়? এটা দুনিয়াবাসীর হিসাবকৃত সময় না? এটা কার সময়? দুনিয়াবাসী বা পৃথিবীবাসীর হিসাবকৃত সময়। এখন তুমি আসলে বের করবা কি টি নট, তোমাকে বের করতে হবে, তোমাকে বের করতে হবে কি রে বাচ্চারা টি নট। আর এই টি নটটা এখন তো দেখো আমাদের টি জানা আছে, এস বাই বি থেকে আমরা টি বের করতে পারবো না। আর এসটা কিভাবে বের করবো? ওই আলোকবর্ষকে, এক আলোকবর্ষ সমান কত মিটার সেটা দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাবে? এস বের হয়ে যাবে। বি জানা আছে, বিটা জানা আছে, তুমি টাইম বের করতে পারবে না। আর বিটাকে বের করার সময় এসি মানে কিন্তু 3 × 10⁸, তার মানে 0.5 × 3 × 10⁸ দিয়ে কিন্তু আমাকে কি বের করতে হবে? বেগ বের করে নিতে হবে। বেগ বের করে নিয়ে তুমি টাইম বের করে ফেলবা। আর এই টাইমটা হচ্ছে টি, পৃথিবীবাসীর সাপেক্ষে সময়। আর তোমাকে ম্যাথের মাধ্যমে কি বের করতে হবে? টি নট বের করতে হবে, কারণ এটাই কচ্ছপের হিসাবে প্রকৃত সময়। আর এই হিসাবে তাকে বেঁচে থাকতে হবে 400 বছর। ব্যাপারটা কি বুঝছো? এখানে কচ্ছপ হিসাব করতে পারে, কারণ সে মহাকাশে যায়, বুঝো না? এস এর মানটা কেমনে বের করব? আলোকবর্ষ দুটো আলোকবর্ষ পাচ্ছো, 100 আলোকবর্ষ দেওয়া আছে না? মানে 1 আলোকবর্ষ সমান সমান 9 × 10⁻, কত জানি আমার মনে নাই, ঠিক আছে? তো 1 আলোকবর্ষ সমান সমান যদি এত হয়, তাহলে 100 আলোকবর্ষ সমান সমান কি, এটা গুণ করলে হয়ে যাবে না? তাহলে এস এর মান সেটা হয়ে যাবে কি দূরত্ব, এস এর মান। করলাম জীবনে কচ্ছপ বুঝছো? আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? এটা কিন্তু স্যার কচ্ছপের বয়স তো স্যার পৃথিবীর সাপেক্ষে 50 বছর দেওয়া হয়েছে না স্যার। আমরা কি এটা কি এটা তো বাদ, সে 50 বছর তো বাদ, তার গড়াইও 450 বছর, তাহলে তাকে সে আর কত বছর বাঁচবে? 400 বছর। এখন আমার টি নটটা যদি 400 বছরের কম হয় বা সমান হয়, তাহলে সে ওখানে জীবিত অবস্থায় পৌঁছতে পারবে। 400 বছর যদি বেশি হয়ে যায় টি নটটা, তাহলে সে জীবিত অবস্থায় পৌঁছতে পারবে না। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে এই টাইপের ম্যাথগুলো পারবেন। ওকে, এরপরে আসো আমাদের আর বাবু লোক আর কিছু টাইপের ম্যাথ আছে। এই টাইপের ম্যাথগুলো আশা করি পারবা, এই টাইপের ম্যাথগুলো পারবা, যে দৈর্ঘ্য সংখ্যা এইগুলা কিন্তু একটা আসবে, এগুলো একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। এখন একটা এখানে কিছু খ প্রশ্ন আছে, একটু খ প্রশ্নগুলো আমরা একটু দেখা দিই। ধরো কোনো বস্তুর আলোর বেগের থেকে বেশি বেগে চলা ভরের, মানে বেশি বেগে যদি চলে, একটা বস্তু যদি আলোর বেগের চেয়ে বেশি বেগে চলে, তাহলে ভরের কি পরিবর্তন ঘটতো ব্যাখ্যা করো। বস্তুটা কি বেগে চলতেছে বাচ্চারা? আলোর বেগের চেয়ে বেশি বেগে, তার মানে এই ভিটা কি হয়ে যাবে? গ্রেটার দেন সি হয়ে যাবে না? বিটা যদি কি হয়ে যায়? গ্রেটার দেন সি হয়ে যায়, তাহলে এই বিটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে না এই সি এর চাইতে? তাহলে 1 মাইনাস একটা বড় সংখ্যা, 1 মাইনাস কি হবে? একটা বড় সংখ্যা। এখন এই সংখ্যা যদি বড় হয় বাচ্চো, তাহলে উত্তরটা কি হবে? মাইনাস। আর উত্তর যদি মাইনাস হয়, তাহলে রুট ওভার মাইনাস উত্তর একটা জটিল সংখ্যা হয়ে যায় না? তো জটিল সংখ্যা হইলে আমরা কি এখানে আসলে মানে একটা অসংজ্ঞায়িত মান পাবো না? তাহলে কোনো মান কি পাওয়া যাবে? তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? একটা অবাস্তব বিষয় হয়ে যাবে না? জটিল সংখ্যা মানে কি? এটা একটা অবাস্তব বিষয়। আর যদি ধরো এই বেগটা যদি আলোর বেগের সমান হয়, এই বেগটা যদি কি হয়? আলোর বেগের সমান হয়, অর্থাৎ বি সমান সমান যদি কি হয়ে যায়? সি, তাহলে বি রে সি দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? 1, 1 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে? 0। আর 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা কি হয়ে যায়? অসীম হয়ে যায়। যদি কোনো একটা বস্তু আলোর বেগের সমান বেগে গতিশীল হয়, তাহলে তার ভরটা কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এখন আসো আমরা ভর শক্তির সম্পর্ক একটু দেখি। বাচ্চা লোক এই একটু এদিকে তাকাও। লোক এখান থেকে আসলে একটা ম্যাথ এরকম আসে যে আপেক্ষিক গতিশক্তি দিয়ে একটা ম্যাথ আসে। আপেক্ষিক গতিশক্তি, আপেক্ষিক গতিশক্তি মানে হচ্ছে কি জানো? তার গতিশীল অবস্থার গতিশক্তি, মানে ভরটা যখন গতিশীল থাকে, আর স্থির অবস্থার ভর নিয়ে একটা গতিশক্তি পাই। তো গতিশীল অবস্থার গতিশক্তি থেকে স্থির অবস্থার গতিশক্তি বাদ দিলে আমরা কি পাই? আপেক্ষিক গতিশক্তি পাই। তো এখানে তো তোমরা জানোই এই এমটা কি হয়ে যায়? এই এম নট স্থির অবস্থার চাইতে গতিশীল অবস্থার ভর কি হয়? অনেক বেশি হয় না? তো এদের মধ্যে যে পার্থক্যটা সেটা কি? আপেক্ষিক গতিশক্তি। আপেক্ষিক গতিশক্তি বের করার জন্য তোমার এম নট দেওয়া থাকবে, তোমাকে এমটা বের করে নিতে হবে। আর সি এর মান তো মুখস্থই আছে, তো তুমি কি এম বের করে নিলে আপেক্ষিক গতিশক্তি বের করতে পারবা না? ওকে, এরপর আসো হচ্ছে আমরা এই যে কালো বস্তু, এই বিকিরণ টিকিরণ এগুলো পরে, এগুলো তো ইম্পর্টেন্ট না। আমরা ফোটনে যাই। ফোটন কাকে বলে বাচ্চারা? ফোটন কাকে বলে? কোনো বস্তু থেকে ফোটন মানে হচ্ছে বাচ্চা আলো। কি বাচ্চো? ফোটন মানে আলো, গুচ্ছ গুচ্ছ আলো। কি আলো রে? গুচ্ছ গুচ্ছ গুচ্ছ। আমরা কি মনে করি যে আলোগুলা একবার নিরবিচ্ছিন্নভাবে যায়, তাই না? একবার কন্টিনিউয়াসলি আলো আসতে থাকে, কিন্তু বাস্তবে এরকম না। আলোগুলা কি হয়? গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে আসে, কিন্তু এত দ্রুত আসে যে আমাদের কাছে মনে হয় এরা কন্টিনিউয়াসলি আসতেছে। তো চলো সংখ্যাটা একটু দেখে নিই। কোনো বস্তু থেকে আলো বা কোনো শক্তির নিঃসরণ নিরবিচ্ছিন্নভাবে হয় না। কেমনে হয়? শক্তি বা বিকিরণ গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে বা কোয়ান্টাম হিসেবে নিশ্চিত হয়। কিভাবে হয়? হচ্ছে গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে। এই প্যাকেট বা কোয়ান্টামকে বলা হয় ফোটন। এই প্যাকেট বা কোয়ান্টামকে কি বলা হয়েছে না? ফোটন বলা হয়। আপনারা কি বুঝছেন? তো ফোটনের ক্ষেত্রে একটু বৈশিষ্ট্যগুলো আপনারা দেখে নেবেন। শূন্যস্থানে ফোটন আলোর বেগে গতিশীল হয়, ঠিক আছে? আর ফোটনের নিশ্চল ভর হচ্ছে কত?
শূন্য, এগুলো একটু মনে রাখবেন। আর ফোটনের ক্ষেত্রে আমরা শক্তি কি পাই? ফোটনের ক্ষেত্রে শক্তি সমান সমান পাই হচ্ছে HF, যেখানে H প্লাঙ্কের ধ্রুবক, আমাদের মুখস্থ 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আর হচ্ছে পাচ্ছ F কম্পাঙ্ক, F কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক সমান সমান C বাই ল্যামডা। C হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা বসিয়ে দিই এখানে ফোটনের জন্য যে শক্তি সূত্রটা সেটা আমরা পেয়ে যাই। এই সূত্রটা কিন্তু খুব কাজে লাগবে, খুব 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 কাজে লাগবে, বুঝছো? ইজ ইকুয়াল টু HF। আচ্ছা, আবার আমরা হচ্ছে লোক খেয়াল করো, আরেকটা আমরা যদি সূত্র জানি, আমরা তোমার হচ্ছে কি ভরবেগের সম্পর্কে একটা, এই পি হচ্ছে ভরবেগ, পি হচ্ছে কি বাচ্চারা ভরবেগ। আমরা ই সমান সমান কি জানি? হাফ অফ এম ভি স্কোয়ার, জানি না রে বাচ্চারা? ঠিক আছে। আচ্ছা, ভরবেগের সূত্রটা আমার এখানে তেমন অ্যাপ্লাই হবে না, ভরবেগের সূত্র আমরা দরকার নেই। এখন আসলে যেটা আমাদের বেশি কাজে লাগবে সেটা হচ্ছে এক্স রে। তো এক্স রের ক্ষেত্রে আমি শুধু খালি এখানে একটু কি হচ্ছে কাহিনী সেটা বলে দিই। দেখো এখানে কি হচ্ছে জানো, এখানে একটা ক্যাথোড আছে, এই ক্যাথোডের সাথে এদিকে দেখো একটা ব্যাটারি সংযোগ দেওয়া আছে। ব্যাটারি থেকে আমরা কি করতে পারি? ওর বিভব চেঞ্জ করতে পারি। হ্যাঁ, অ্যান্ড ক্যাথোডের মধ্যে বিভবটাকে এমনভাবে পরিবর্তন করা হয় যে ক্যাথোড থেকে একটা ইলেকট্রন ইবি বেগ, মানে ইবি গতিশক্তি নিয়ে, এখানে মনে রাখবা ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের মধ্যে তুমি যদি বিভব প্রয়োগ করো, এটা কিন্তু বেগ না, একটা ইলেকট্রনের মধ্যে বিভব প্রয়োগ করলে তার গতিশক্তি হয় ইবি। তার গতিশক্তি কি হয় রে বাচ্চারা? ইভি। তো ইভি গতিশক্তি নিয়ে একটা ইলেকট্রন গ্যাচাং করে এখানে গিয়ে যখন জোরে আঘাত করে, তো এখান থেকে এক্স রে বা আলো বা ফোটন বের হয়ে যায়। এগুলো কি হচ্ছে? ফোটন বা এক্স রে। এখান থেকে একটা ইলেকট্রন তোমার বিভবের কারণে ইবি গতিশক্তি নিয়ে গিয়ে এখানে আঘাত করছে, ফলে এখান থেকে একটা ফোটন বা এক্স রে বেরিয়ে গেছে। আর ফোটনের শক্তি কি হচ্ছে? HF। আর ইলেকট্রনের গতিশক্তি কি? ইবি। তাহলে এই দুইটা কি হয় বাচ্চো? যদিও এখানে সামান্য পরিমাণ তাপ উৎপন্ন হয়, আমরা যদি তাপ উৎপাদনের পরিমাণটাকে নগণ্য ধরি, তাহলে ইবি সমান সমান কি হবে রে? HF, অর্থাৎ ইলেকট্রনের গতিশক্তি সমান সমান ফোটনের শক্তি, বা ইলেকট্রনের শক্তি সমান সমান, আচ্ছা গতিশক্তি না বলে আমরা শক্তি বলতে পারি, ইলেকট্রনের শক্তি সমান সমান ফোটনের শক্তি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বাচ্চারা? ফোটনের শক্তি সমান সমান কি? ইলেকট্রন শক্তি। ফোটনের শক্তিটা আমরা কি পাচ্ছি? HF। আর ইলেকট্রন শক্তিটা কি পাচ্ছ? ইবি। তাহলে এখান থেকে আমরা আরামসে এই আমরা এফ সমান সমান কি লিখতে পারি? সি বাই ল্যামডা। তো আমরা এখান থেকে ল্যামডা বের করতে পারি না? তো আমাকে যদি কখনো ল্যামডা বের করতে বলে, তারা যদি ফোটনের শক্তি দিয়ে দেয় এবং ইলেকট্রনের বিভব দিয়ে দেয়, এটা কিন্তু ইলেকট্রনের চার্জ, এটা কি ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আর এই বিটা কি হচ্ছে? বিভব। এটা কি বিভব। তো তারা যদি আমাকে বিভব দিয়ে দেয় আর হচ্ছে ফোটনের যদি কম্পাঙ্ক দিয়ে দেয়, তাহলে কি আমি সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো না? কি বললাম বুঝছো? বা ধরো তারা যদি আমাকে কি দিয়ে দেয় বাচ্চো, তারা যদি আমাকে শুধুমাত্র বিভব দিয়ে দেয়, শুধুমাত্র বিভব, তাহলে কি আমি কম্পাঙ্ক দেয় নাই, শুধুমাত্র বিভব দিয়ে দিছে, আমি কি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো না? শুধুমাত্র বিভব দিয়ে দিছে, তার তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র কি হবে? এই দেখো, আমরা এই যে তরঙ্গ দৈর্ঘ্য বের করবো, তরঙ্গ H ধ্রুবক, C ও ধ্রুবক, B এর মান দেওয়া আছে, E ও ধ্রুবক, E এর মান মুখস্থ, তাহলে তুমি ল্যামডা বের করতে পারবে না। আর যদি শুধু খালি তার F দিয়ে দেয়, তখন তো আমরা জানি F সমান সমান কি পাচ্ছ? C বাই ল্যামডা। এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা কি দুইটা সূত্র বুঝছেন? আচ্ছা, এখন আসেন আলোক তড়িৎ ক্রিয়া। আগেরটাতে কি ছিল? একটা ইলেকট্রন এসে একটা ধাতুর মধ্যে গুঁতা মারছে, ফলে এখান থেকে আলো বেরিয়ে গেছে। এটা ছিল এক্স রে মূল কাহিনী হচ্ছে এটা। একটা ইলেকট্রন এসে একটা ধাতুর মধ্যে গুঁতা মারছে, ধাতু থেকে আলো বেরিয়ে গেছে। এই আলোটা হচ্ছে ফোটন। আর ফোটনের শক্তি হলো HF। ফোটনের শক্তি কি বাচ্চারা? HF। আর ইলেকট্রনের শক্তি কি ছিল? ইভি, যে বিভবে এসে ধাক্কা মারছিল। এখন এখানে কি কাহিনী হয়েছে? এখানে উল্টা কাহিনী। এখানে একটা ফোটন এসে একটা ধাতুর মধ্যে গুঁতা মারছে, ফলে এই ধাতু থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। বুঝছো? আগেরটাতে ইলেকট্রন গুঁতা মেরে ফোটন বের করছিল, এখন ফোটন গুঁতা মেরে ইলেকট্রন বের করছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে রে বাচ্চো। এই ফোটনটা যখন এই ধাতুর মধ্যে এসে গুঁতা মারছে, তো ওর এই শক্তিটা, অর্থাৎ এই HF শক্তিটা এখানে দুইটা কাজে ব্যয় হয়েছে। একটা অংশ কি করছে জানো? এখান থেকে শুধু ইলেকট্রনটাকে বের করে, এখান থেকে শুধু ইলেকট্রনটাকে বের করার জন্য একটা মিনিমাম শক্তির প্রয়োজন হয়। ওই মিনিমাম শক্তিটাকে বলা হয় কার্যাবেক্ষক, যাকে W0 দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সর্বনিম্ন যে শক্তির ফোটন কোনো একটা ধাতুকে আঘাত করলে সেখান থেকে শুধু একটা ইলেকট্রন বের হয়, সেই শক্তিটাকে বলা হয় বাচ্চারা কার্যাবেক্ষক। একে W0 দ্বারা প্রকাশ করা হয়, একে ফাই দ্বারাও প্রকাশ করা হয়, তবে আমরা W0 ইউজ করব। তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই? আর বাকি যে শক্তিটা থাকবে সেটা কি করবে? ইলেকট্রনটাকে গতিশীল করবে, সর্বোচ্চ পরিমাণ গতিশীল করবে। আর সেটার জন্য আমরা পাই K max, ইলেকট্রনের গতিশক্তি K max। আর K max সমান সমান পাই হচ্ছে আমরা হাফ অফ M B max স্কয়ার।
তার মানে এই যে ফোটনের শক্তিটা কয়টা ভাগে ভাগ হয়? দুইটা। একটা অংশ তোমার শুধু ইলেকট্রনটারে বের করে, সেটাকে বলা হয় কার্যাপেক্ষক, আর একটা অংশ ইলেকট্রনটারে লাথি মেরে গতিশীল করে, সেটাকে বলা হয় বাচ্চা কেমেক্স। তার মানে আমরা এখান থেকে বলতে পারি না রে বাচ্চারা, এখান থেকে আমরা বলতে পারি না যে এটাকে আমরা কার্যাপেক্ষককে কি দ্বারা প্রকাশ করছি বাচ্চারা? ডাব্লিউ নট। তাহলে আমরা এই ফোটনের শক্তিটা যদি হয় ই সমান সমান বলতে পারি না যে কার্যাপেক্ষক প্লাস কেমেক্স, কারণ এই শক্তিটা দুইটা ভাগে ভাগ হয়, একটা অংশ শুধু ইলেকট্রনটারে বের করে আর একটা অংশ ইলেকট্রনটারে গতিশীল করে, বুঝছো? তো ই সমান 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 তো এইচ এফ, আর ডাব্লিউ নট হচ্ছে এইচ এফ নট। এই এফ নটটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক। বাচ্চা লোক, ই সমান সমান এইচ এফ, এই শক্তি কার উপর নির্ভর করে? এই এফ এর উপর। এইচ তো ধ্রুবক রে, এইচ কি ধ্রুবক, কম্পাঙ্ক যত বাড়বে শক্তি তত বাড়বে না। তাহলে সর্বনিম্ন 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 যে কম্পাঙ্কের আলো এখানে গুতা মারলে এখান থেকে একটা ইলেকট্রন বের হবে, সেই কম্পাঙ্কটাকেই এফ নটটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। ব্যাপারটা কি বুঝছো? তাহলে সূচন কম্পাঙ্ক এফ নট, তাহলে আমরা কার্যাপেক্ষক ডাব্লিউ সমান সমান কি পাই? এইচ এফ নট। আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে আমরা এখান থেকে দেখো ই সমান সমান এইচ এফ, এখানে এইচ এফ মানে হলো শুধু কম্পাঙ্ক, এখানে এফ নট মানে হলো সূচন কম্পাঙ্ক, আর হাফ সমান সমান কি কে ম্যাক্স মানে কি হাফ এম বি স্কোয়ার। এই এম বি স্কোয়ার মানে কি সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ যত বেগে গতিশীল হয়, আর এম হচ্ছে ইলেকট্রনের ভর, যেটা আমাদের মুখস্থ 9.1 ইন্টু 10⁻31 কেজি। আমাদের ইলেকট্রনের ভর কত বাচ্চারা? 9.1 ইন্টু 10⁻31 কেজি। এটা আমাদের মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেভাবে ইচ্ছে সেভাবে বের করে নিও, তাহলে এখান থেকে তুমি বি ম্যাক্স পেয়ে যাবা। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো না বাচ্চারা? আচ্ছা, তো ধরো ওরা যদি কোনোদিন তোমাকে কম্পাঙ্ক দিয়ে দেয়, সূচন কম্পাঙ্ক দিয়ে দেয়, তুমি কি বি ম্যাক্স বের করতে পারবা না? বা তোমাকে তারা কম্পাঙ্ক দিয়ে দিল, বি ম্যাক্স দিয়ে দিল, বা বি ম্যাক্স দেখ বা কে ম্যাক্স দেখ, তারা তোমার গতিশক্তিও দিতে পারে অথবা সর্বোচ্চ বেগও দিতে পারে। অ্যান্ড গতিশক্তি বা বেগ যেটাই দিয়ে দিক, তুমি কি এফ নট বা সূচন কম্পাঙ্ক বের করতে পারবা না? বা তোমার কি ডাব্লিউ নট বের করতে পারবা না? মানে এখানে তোমার এইখানে মনে রাখবা, ওরা যে কোনো দুইটার মান দিয়ে দিবে, একটা মান বের করতে বলবে, ঠিক আছে? কার্যাপেক্ষকের সংজ্ঞা কি সংজ্ঞা পাচ্ছ? কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনের কেবল নিঃসরণের জন্য, কেবল ইলেকট্রনটাকে বের করার জন্য বা নিঃসরণের জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন, তাকে বলা হয় কার্যাপেক্ষক, যাকে আমরা ডাব্লিউ নট দ্বারা প্রকাশ করছি। তারপর ডাব্লিউ নট কার্যাপেক্ষক হচ্ছে একটা সর্বনিম্ন শক্তি, যে শক্তির কারণে শুধু ইলেকট্রনটা বের হয়। আর সূচন কম্পাঙ্ক কাকে বলে বাচ্চারা? আপতিত ফোটনের যে ন্যূনতম কম্পাঙ্কের জন্য, সর্বনিম্ন যে কম্পাঙ্কের জন্য কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন কেবল নিঃসরণ ঘটে, তাকে ওই ধাতুর সূচন কম্পাঙ্ক বলে। অর্থাৎ সূচন কম্পাঙ্কটা হচ্ছে ওই কম্পাঙ্ক, সর্বনিম্ন যে কম্পাঙ্কের জন্য কোনো একটা ধাতুর মধ্যে একটা ফোটন এসে আঘাত করলে সেখান থেকে শুধু ইলেকট্রনটা নিঃসরণ ঘটবে, কিন্তু গতিশীল হবে না। বুঝছো নাকি বুঝো নাই? নিবৃত্তি বিভব কি? যে ন্যূনতম বিভবের জন্য ইলেকট্রনের প্রবাহ বা তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, তাকে নিবৃত্তি বিভব বলে। ব্যাপারটা কি বুঝছো? তুমি যে ন্যূনতম বিভবের জন্য আমি সর্বনিম্ন যে বিভবটা প্রয়োগ করলে তোমার ইলেকট্রনের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। ওই যে আমরা একটা ক্যাথোড থেকে যখন ইলেকট্রনটাকে বের করছিলাম, এখানে এটা কি দিয়ে বের করছিলাম? আচ্ছা, বিভব প্রয়োগ করে বের করছিলাম না? তো সর্বনিম্ন যে বিভবের জন্য তুমি যে ন্যূনতম বিভবের জন্য ইলেকট্রনের প্রবাহটা বন্ধ হয়ে যাবে, সেই ন্যূনতম বিভবটাকে কি বলা হয়? ধরো আমি এখানে 100 ভোল্টেজের বিভব প্রয়োগ করলাম, ঠিক আছে? 100 ভোল্টেজের কারণে আমার ইলেকট্রন প্রবাহ চলতেছে, 90 এর জন্য চলতেছে। যখনই আমি 89 করলাম, তখন কি হয়ে গেল? এটা বন্ধ হয়ে গেল। তাহলে এই যে 89 বিভবটাকে বলা হবে কি পাচ্ছ? ন্যূনতম বিভব বা নিবৃত্তি বিভব, ঠিক আছে? তো নিবৃত্তি বিভবের ক্ষেত্রে দেখো, আমরা ইলেকট্রনটাকে যখন গতিশীল করি, তো ইলেকট্রনটা গতিশীল হয় কিসের জন্য? এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র হচ্ছে ইভি। আর ইলেকট্রন যখন গতিশীল হয়ে যায় তখন আমরা কে ম্যাক্স পাই না? হাফ এম বি ম্যাক্স স্কোয়ার পাই না বাচ্চারা? তাহলে আমরা ইলেকট্রনের গতি বিভবের কারণে যে গতিটা হয় সেটা কি তার গতি শক্তি সমান না? তাহলে আমরা ইবি সমান সমান কি বলতে পারি বাচ্চারা? হাফ এম বি ম্যাক্স স্কোয়ার। তো তোমাকে যদি তারা বিভব দিয়ে দেয়, তুমি কি বি ম্যাক্স বের করতে পারবা না? হ্যাঁ, ইকে বা কে ম্যাক্স আমরা বলতে পারি, এটা কে ম্যাক্স। তো তোমাকে যদি তারা বিভব দিয়ে দেয়, তুমি কি বি ম্যাক্স বের করতে পারবা না? বা তারা যদি তোমাকে বি ম্যাক্স দিয়ে দেয়, তুমি কি বিভব বের করতে পারবা না? এই বিভব কিন্তু বেগ না, এটা হলো মানে এই বি কিন্তু বেগ না, এটা বিভব। আপনারা কি বুঝছেন? আচ্ছা, এখন আমরা আরেকটা সূত্র আপনাকে দেখাই, দেখেন তো। এই ম্যাক্স জিনিসটা ঝামেলা করতেছে, অন্যথায় মানে বুঝতে সহজ হইতো। হাফ এম বি স্কোয়ার সমান সমান এই জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারি? 2টাকে নিচে লিখলাম, নিচে এম দিয়ে ভাগ করলাম, উপরে এম দিয়ে, মানে নিচে এম উপরে এম, তাহলে উপরে এমটা এই এম এর সাথে গুণ হয়ে এম স্কোয়ার হয়ে যাবে না রে? তো এম স্কোয়ার বি স্কোয়ার বাই 2m, এই এম স্কোয়ার বি স্কোয়ারকে আমি এম বি হোল স্কোয়ার লিখতে পারি না?
আর এমবি মানে কি, ভর ইন্টু বেগের গুণফলকে কি বলা হয়, ভরবেগ। তাহলে আমরা পি বাই 2m বলতে পারি না, পি স্কোয়ার বাই 2m বলতে পারি না। এটা কি আমাদের ই সমান সমান বাই কে সমান সমান কি পি স্কোয়ার বাই 2m। ব্যাপারটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে আমি এই যে খেয়াল করেন তো, এই হাফ এম বি স্কোয়ারের পরিবর্তে পি স্কোয়ার বাই 2m লিখতে পারি না? জি স্যার। তো এখান থেকে আমি পি স্কোয়ার সমান সমান কি এই 2m দ্বারা এটাকে গুণ করলে কি হবে 2m তো এখান থেকে আমার পি সমান সমান কি হবে 2m যদি তারা আমাকে বিভব দিয়ে দেয় আমি কি ভরবেগ বের করতে পারবো না? আমি কি ভরবেগ বের করতে পারবো কি না? কারণ ইলেকট্রনের চার্জ মুখস্থ, ইলেকট্রনের ভর মুখস্থ, বিভব দিয়ে দিলে আমি ভরবেগ বের করে নিতে পারবো, তাই না? আচ্ছা, তো এখানে আমাদের আর একটা টপিক থাকে, সেটা হচ্ছে এই যে এটা আপনারা পড়ে নেবেন, তো হাইজেনবার্গ ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, হাইজেনবার্গের যে আছে, আমরা শুধু ম্যাথ যেগুলো আছে সেগুলো বোঝাচ্ছি। হ্যাঁ, কম্পটন ক্রিয়া বা কম্পটন ইফেক্ট। তো কম্পটন ইফেক্ট কি দেখেন, ধরেন একটা ফোটন এদিকে যাচ্ছিল, নাচতে নাচতে যাচ্ছিল, হঠাৎ এখানে সে একটা ইলেকট্রনের পাইছে, ওটা গুঁতা মারছে। তো ওর যখন গুঁতা মারছে পাচ্ছ, তো ইলেকট্রনটা কি হয়েছে, এই বরাবর গতিশীল হয়েছে, আর এই যে এই ফোটনটা কি হয়েছে, এই বরাবর এখন চলে গেছে। খেয়াল করে দেখেন, আমরা ই সমান সমান কি জানি বাচ্চারা, এইচ সি বাই ল্যামডা জানি না? এইচ আর সি কি ধ্রুবক না? তাহলে ইটা কি ল্যামডার ব্যস্তানুপাতিক না? তো তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ই এর মান কি হবে রে, কমবে। তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে তাহলে ই এর মান কি হবে, বাড়বে। এখানে এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম নাকি এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম? নিঃসন্দেহে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম। এখানে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে এখানে শক্তি কি বেশি। এখানে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে এখানে শক্তি কি কম। কেন শক্তি কম? কারণ সে গুঁতা মারতে গিয়ে কিছু শক্তি হারাইছে, বুঝছো? তো সে যখন এটা গুঁতা মারছে, এখানে কিছু শক্তি হারিয়েছে, আর বাকিটা এদিক দিয়ে নির্গত হয়েছে। ব্যাপারটা কি বুঝছো? তো মনে না, এখানে তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় ল্যামডা 1, যেটা আমরা নিচে লিখেছি অবশ্য, এখানটা যদি হয় ল্যামডা 1, তাহলে এখানটা কি পাচ্ছো ল্যামডা 2। ল্যামডা 1 বড় না ল্যামডা 2 বড়? ল্যামডা 2 বড়। তাহলে ল্যামডা 2 মাইনাস কি হবে ল্যামডা 1, এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। আর ইলেকট্রনটা যে এদিকে গতিশীল হয়েছে, খেয়াল করো, এটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রন। এটাকে কি ইলেকট্রন বলা হচ্ছে? বিক্ষিপ্ত ইলেকট্রন। আর এদিকে যে ফোটনটা গতিশীল হয়েছে সেটাকে বলা হয় বিক্ষিপ্ত ফোটন। আমার ইলেকট্রন নিয়ে কোনো কাহিনী নাই, আমরা আসলে ফোটন নিয়ে এখানে কাহিনী করব। তো বিক্ষিপ্ত ফোটনের সাথে আমরা যেদিকে একটা ভূমি বা একটা রেখা কল্পনা করি, একটা এক্স অক্ষ কল্পনা করি, তাহলে এই যে বিক্ষিপ্ত ফোটনটা এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করে সেটাকে আমরা বলি ফাই। কি বলি বাচ্চারা? ফাই। এটা হলো পাই, যেটাকে আমরা পিআই বলি, আর এটা হচ্ছে কি ফাই। ঠিক আছে, এই কোণটাকে আমরা কি বলি? ফাই কোণ, ফোটনের বিক্ষিপ্ত কোণ। তো এখান থেকে যে আমরা সূত্রটা পাই সেটা কি জানো? আমরা তো জানি ল্যামডা 2টা কি পাচ্ছ, ল্যামডা 1 এর চেয়ে বড় না? তাহলে ল্যামডা 2 যেহেতু ল্যামডা 1 এর চেয়ে বড়, আমরা ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 অর্থাৎ তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা কি হবে জানো? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সমান আমরা লিখতে পারবো, এটা একবার মুখস্থ করে রাখবা, h বাই m নট c ইনটু 1 মাইনাস cos phi cos phi, h বাই m নট c, h বাই m নট c, এটা একটু মুখস্থ করে ফেলবা। তো ডেল ল্যামডা তোমাকে এখানে না অনেক সময় এই যে একটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিবে আর একটা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে। তারা তোমাকে এখানে ইলেকট্রনের মানে তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রনের ভর তোমাকে দিয়ে দিবে, তোমার এইচ এর মানটা মুখস্থ, সি এর মানটাও মুখস্থ, বা ইলেকট্রনের ভরটাও তোমার মুখস্থ, তাই না? ইলেকট্রনের নিশ্চল ভর তোমার মুখস্থ না? ইলেকট্রনের ভর, আলোর বেগ, এইচ সবগুলো ধ্রুবক। শুধু তোমার জানা লাগবে কি ফাই। এন্ড ফাই যদি জানো আর ল্যামডা 2 যদি জানো, তুমি ল্যামডা 1 বের করতে পারবা না। বা তুমি যদি ল্যামডা 1 জানো, ফাই জানো, তুমি কি ল্যামডা 2 বের করতে পারবা না? ল্যামডা 2 বের করে নিতে পারবা। আর ল্যামডা 2 তুমি যদি বের করতে পারো, তারপরে আমরা কি জানি, আমরা যদি এইচ বের করতে বলে, এই সমান সমান কি, সরি ই সমান সমান কি হবে, আমাদেরকে যদি শক্তি বের করতে বলে যে ল্যামডা 2 এর শক্তি কত হবে, তখন কি হবে এসি বাই মানে ই2 সমান সমান কি হবে এসি বাই ল্যামডা 2। তো আমরা যেখানে ল্যামডার মানটা বসিয়ে দিয়ে ই2 বের করে ফেলতে পারবো। তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই? তো আচ্ছা লোক, এখানে ফ্যাক্ট হচ্ছে আমরা আসলে এখানে আরেকটা বিষয় যে এইচ বাই এম নট সি, এটাকে এইচ বাই এম নট সিটাকে আমরা ল্যামডা সি বলতে পারি, একটা ধ্রুবক বলতে পারি ল্যামডা সি। এই ল্যামডা সি এর মানটা তুমি যে এইচ বাই এম নট সি সবগুলোর মান তো ধ্রুবক, সবগুলোকে বসিয়ে দিলে তুমি একটা ধ্রুবক পেয়ে যাবা। মানে একটা ক্যালকুলেশন করলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে 2.43 ইন্টু 10 ইনভার্স 12। তুমি চাইলে এই মানটাকে মুখস্থ রাখতে পারো বা চাইলে এগুলো বসিয়ে ক্যালকুলেশন করে বেরো করতে পারো। তো তুমি 2.43 ইন্টু 10 ইনভার্স 12 মনেও রাখতে পারো বা বেরো করতে পারো। তো এই ছিল হচ্ছে আমাদের কম্পটন ইফেক্ট, ঠিক আছে? তো আমরা যদি একটু বলি এটাকে, দেখো তো কম্পটন ইফেক্টের মধ্যে এই ফোটনটা শক্তি বেশি ছিল না, তো এটা উচ্চ শক্তি সম্পন্ন ছিল, তাই না রে? উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তু যেমন ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়,
ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে যদি কি হয়, সে বিক্ষিপ্ত হয়, তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, সরি এটা দুইবার লিখছি, থাক স্যার এক মিনিট। তো বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কি হয় বাচ্চারা, আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। এই যে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কি হয়, বেশি হয়। কেন বেশি হয়? আমরা তো জানি সে শক্তি হারায়, আর শক্তি হারালে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। কেন শক্তি হারায়? কারণ সেই যে পথের মধ্যে যে সংঘর্ষ লিপ্ত হয়েছিল, এখানে তার শক্তি নষ্ট হয়ে যায়। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? এটা ছিল কম্পটন ইফেক্ট। তো তোমাদের এই কম্পটন ইফেক্ট থেকেও ম্যাথ আসতে পারে বাচ্চারা। তো আমরা আসলে টোটালি যে সূত্রগুলো পেলাম, তো সেগুলা দিয়ে তোমরা টুকটাক ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা, হ্যাঁ। এবং এই সূত্রগুলো খুবই সহজ। আমরা এই যে এক্স এর ক্ষেত্রে যে সূত্রটা পাইছিলাম, এক্স এর ক্ষেত্রে পাচ্ছ আমরা কি পেয়েছিলাম পাচ্ছ, এইচ এফ সমান সমান কি পেয়েছিলাম, ইভি। এইচ এফ সমান সমান কি, ইভি। এইচ হচ্ছে ফোটনের শক্তি, আর ইভিটা ছিল ইলেকট্রনের শক্তি। এটা ছিল ফোটন, এটা ছিল কি ইলেকট্রনের শক্তি, তাই না? আচ্ছা, এটা ছিল হলো এক্স এর ক্ষেত্রে পাইছিলাম। আর ফটোতড়িৎ ক্রিয়া, যেখানে আলো এসে বা ফোটন এসে আঘাত করে ইলেকট্রন বের করে নেয়, সেখানে আমরা ই সমান সমান কি পাইছিলাম, ডাব্লিউ নট প্লাস কেমেক্স। ডাব্লিউ নট প্লাস কেমেক্স, ডাব্লিউ নট ছিল কার্যাপেক্ষক। তো এখানে না এই সূত্র দিয়ে তোমাদের কিছু ম্যাথ এরকম ভাবে আসে, তোমাকে তারা বলবে যে একটা ফোটনের শক্তি দিয়ে দিবে, মানে একটা ফোটনের কম্পাঙ্ক দিয়ে দিবে। কম্পাঙ্ক দিয়ে তারা বলবে যে একটা ফোটনের কম্পাঙ্ক দিবে, আর তারা কার্যাপেক্ষক দিয়ে দিবে। হয় কার্যাপেক্ষক না হয় সূচন কম্পাঙ্ক দিয়ে দিবে, হয় কার্যাপেক্ষক না হয় সূচন কম্পাঙ্ক এফ নট দিয়ে দিবে। তারা বলবে কি যে এই এফ এর তরঙ্গ, এই এফ কম্পাঙ্কের বা এই কম্পাঙ্কের তোমার হচ্ছে গিয়ে ফোটন কি তোমার ইলেকট্রন বের করতে পারবে কিনা, বা ফটোতড়িৎ ক্রিয়া সম্পন্ন করতে পারবে কিনা। অর্থাৎ এই ফোটনটা গুতা মেরে ইলেকট্রনটা বের করতে পারবে কি না, বা ফটোতড়িৎ ক্রিয়া ঘটাতে পারবে কি না। তো ফটোতড়িৎ ক্রিয়া ঘটানোর জন্য অবশ্যই ইটাকে গ্রেটার দেন ডাব্লিউ নট হইতে হবে। তাহলে আমরা ই এর জন্য কি করব, এইচ এফ থেকে ই বের করে ফেলবো। আর ডাব্লিউ নট ওরা দিতেও পারে, অথবা এফ নট তারা দিতে পারে। তো তারা যদি ডাব্লিউ নট দিয়ে দেয়, তাহলে তো আমরা বুঝবো মানে ডাব্লিউ নটই আছে। তখন আমরা এটাকে বের করে জাস্ট এর সাথে কম্পেয়ার করবো। যদি এর চাইতে এটা বড় হয়, তাহলে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে, অন্যথায় ঘটবে না। আর যদি তারা এফ নট দিয়ে দেয়, তাহলে আমরা এফ নট থেকে কি বের করে নিব, কার্যাপেক্ষক বের করে নিব। বের করে নিয়ে আমরা দুটার মধ্যে কম্পেয়ার করব, যে যদি ইটা ডাব্লিউ নটের সাথে বড় হয়, তাহলে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে, অন্যথায় ঘটবে না। ভাবুন লোক, ফটোতড়িৎ ক্রিয়া মানে কিন্তু ইলেকট্রনটাকে গতিশীলও করতে হবে, শুধু বের করলেই হবে না। আর গতিশীল করার জন্য অবশ্যই এর সাথে কি হইতে হবে, এটা শক্তিটা বেশি হইতে হবে। কারণ সমান হলে তো শুধু বের করবে, গতিশীল তো আর হবে না। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, এরপরে আমরা যে কম্পটন ইফেক্টের যে সূত্রটা পাইলাম, λ2 মাইনাস λ1 ইজ ইকুয়াল টু পাচ্ছ কি h বাই m নট c ইন্টু 1 মাইনাস cos phi। এটা দিয়ে আমার হচ্ছে λ2 বা λ1 বের করতে বলতে পারে, বা ডেল ল্যামডাও বের করতে বলতে পারে, এদের পার্থক্য বের করতে বলতে পারে। আমরা কি পারবো না? তো আছি, ওটা দিয়ে করো। ঠিক আছে বাচ্চারা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তো তোমরা এগুলা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম। قد عظمت فللأمجاد بانيها، ومن يسعى إلى العليا سيدركها بما فيها.